হবে সেখান থেকে মমতা গ্রেপ্তার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কফিন তৈরি রয়েছে, এরপর কফিন ডান্স করবে, কফিনটাকে কাঁধে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ। টাটা বাই বাই মমতা ব্যানার্জি। জানি উনি কি জিনিস, উনি এরকম জিনিস বলেই তো বাংলার মানুষ ফিনিশ। টার্গেট একটা দিন, 12 ঘন্টা মার খাবো, চিরকালের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেবো। 2011-র আগে বামেদের ব্রিগেড দেখেও মানুষ ভেবেছিল যে পশ্চিমবঙ্গে হয়তো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন আসছে না। মানুষের ভিড় প্রমাণ করে না, মানুষের কথা, মানুষের মত প্রকাশ, মানুষের অধিকারের বার্তা, এগুলোই প্রমাণ করে সরকারে কে থাকবে, সরকার থেকে কে চলে যাবে। কিছুদিন আগে আমরা যে ঘটনাটা দেখলাম, যে ইডি যখন আইপ্যাকের দপ্তরে তদন্ত করতে গেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছান এবং সবুজ ফাইল, কিছু ফোন, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এমন কি লুকানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি? আমাদেরও তো সেইটা প্রশ্ন, বিজেপির অবস্থানে দাঁড়িয়ে আমাদেরও সেই নির্দিষ্ট প্রশ্ন রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছুটে গেলেন সেই ফাইল সংগ্রহ করতে? কি উদ্দেশ্য ছিল? সেই ফাইলের মধ্যে কি আছে? কি গোপন রহস্য ফাঁস হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের মানুষের সামনে? আমাদেরও সেই প্রশ্নগুলো রয়েছে। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে তার উপযুক্ত প্রতিক্রিয়া মহামান্য কলকাতা হাইকোর্টও দিয়েছে। তারা মনে করেছিল যে ইডির বিরুদ্ধে, একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গিয়ে সেখানে একটা নির্দিষ্ট মামলা পিটিশন ফাইল করে দিলেই যদি তার সূত্র বেরিয়ে পড়ে বা মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে গেছে বলে মনে করেন, তা তো নয়। আজকে কলকাতা হাইকোর্ট এবং সেই কক্ষে সরাসরি ইডির আইনজীবী দাঁড়িয়ে দাবি করেছে যে আমরা সেই নথি সংগ্রহ করতে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এসে কার্যত নিজের প্রশাসনিক ক্ষমতার কে সামনে রেখে সমস্ত নথিপত্র ডাকাতি করে নিয়ে চলে গেছে। আমার কথা নয়, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কথা। তো সার্বিকভাবে আমার খালি প্রশ্ন নয়, এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক কর্মী যারা ভোটে অংশগ্রহণ করবেন, সবারই নির্দিষ্ট প্রশ্নটা রয়েছে যে ওই ফাইলের মধ্যে কি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি আড়াল করতে চাইলো। কারণ এই নির্দিষ্ট যে কেস রয়েছে, 2020 সালে অনুপ মাঝিকে দিয়ে স্টার্ট হয়েছিল কয়লা পাচার মামলা। সেখানে অনুপ মাঝি অভিযুক্ত বলে আমরা জানতাম। তো সেই অনুপ মাঝিকে আড়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নামছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সেখানে কোনো ভাগ রয়েছে? বা 75-25-এর যে ভাগ বাটোয়ারা তৃণমূল কংগ্রেসে বর্তমানে বিদ্যমান, সেই ভাগ বাটোয়ারা কি কয়লা কেলেঙ্কারির মধ্যেও রয়েছে? সে প্রশ্ন আমার না, গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের মানুষের রয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এর আগেও তো পার্থ চট্টোপাধ্যায় শাসক দলের একাধিক নেতৃত্বকে ইডি ডেকেছিল, কখনো মমতা ব্যানার্জিকে এতটা তৎপর হতে দেখা যায়নি। সারদা কাণ্ডের সময় রাজীব কুমারকে বাঁচাতে যেমন তৎপর হয়েছিলেন, এখানেও ঠিক প্রতীক জৈনের ক্ষেত্রে একই ছবি ধরা পড়ল। বিষয়টা সেই রকম নয়। আমরা গত 14 বছরে তৃণমূল কংগ্রেসের শাসনে তৃণমূলের বিভিন্ন মন্ত্রী শান্ত্রীদের চুরি করতে দেখেছি, তাদেরকে কলার ধরে জেলে নিয়ে যেতে দেখেছি ইডিকে, সিবিআইকে। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যেটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যে সমস্ত দায়ভার এই পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকের, তা নয়। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দাঁড়িয়ে চুরি করেছেন, উনিও দুর্নীতিগ্রস্ত, উনিও দোষী, ওনাকেও গ্রেফতার করা উচিত। এটা পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ। তাই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এইটা কার্যত পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল দলটার সাথে সাথেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত। যত তাড়াতাড়ি সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সম্পূর্ণ কয়লা পাচারের টাকা কোথায় কোথায় পৌঁছেছে, কোথায় কোথায় সেই টাকার পৌঁছানোর পর সেই জায়গার প্রভাবশালীরা কি কি সম্পত্তি সেই টাকার মাধ্যমে তৈরি করেছে, তার সমস্ত খতিয়ান পাওয়া যাবে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কে সাহস দিয়েছে একটা সাংবিধানিক পরিকাঠামোকে ভেঙে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা? উনি যতই রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, ওনার একটা রেসপেক্ট থাকা উচিত। উনিও সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে রয়েছেন। সেই সাংবিধানিক পরিকাঠামোকে যদি উনি ভাঙবার মতো
ওনার মধ্যে সেই ক্ষমতা থাকে, তাহলে এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত ইডিও একটা সাংবিধানিক সংস্থা, তাদেরও সেই নির্দিষ্ট ক্ষমতা রয়েছে যেটা প্রয়োগ করলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই পশ্চিমবঙ্গের এগিয়ে বাংলা রোল থেকে একদম সরাসরি জেলের ভেতর চলে যেতে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রাখা উচিত। না, ওনাকে যখন কয়লাকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলো উনি বলছেন যে রাজনাথ সিংকে জিজ্ঞেস করুন, জগন্নাথ চ্যাটার্জিকে জিজ্ঞেস করুন, শুভেন্দু বাবুকে জিজ্ঞেস করুন, তাদের মারফত কি টাকা অমিত শাহর কাছে পৌঁছাচ্ছে। দেখুন, এগুলো বাংলার মানুষ শুনতে রাজি নন। বাংলার মানুষ দীর্ঘদিন ধরে শুনে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা, যাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিচ্ছে যে সম্পূর্ণ দুর্নীতির খতিয়ান কত, তারপরে তাদেরকে গ্রেফতার করবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রতিহিংসা পরায়ণ। শাহজাহান মামলায় শাহজাহান প্রধান অভিযুক্ত, তখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সন্দেশখালিতে যখন সেই দুর্নীতির ইনভেস্টিগেশন করতে গেছিল, তখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আক্রান্ত হয়েছিল সন্দেশখালির মাটিতে। পরবর্তীকালে শাহজাহান গ্রেফতার হয় এবং তারপরে সম্পূর্ণ এভিডেন্স মারফত শাহজাহান আসলে কে, শাহজাহানের পরিচয় কি, সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেয়েছিল। এবং শাহজাহানের বিরুদ্ধে ওই সাক্ষী দিতে গিয়ে সেইখানকারই একজন ব্যক্তি তাকে কি করে পুলিশের আরটি ভ্যানের মধ্যে হামলা করে লরি দিয়ে মেরে ফেলা হলো, তা তো গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, তার ছেলেকে। তো আমরা এটাই দীর্ঘদিন ধরে বলে আসছি যে পশ্চিমবঙ্গের মাটিটা পুরো দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক লুট হয়েছে, মানুষ বঞ্চিত হয়েছে। মানুষ মানুষের অধিকার ছিনিয়ে নেবে এবং নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মানুষ এই যে সম্পূর্ণ যে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন রাজনাথ সিং, অমিত শাহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর নামে, এর উত্তর এনাদের কাউকে দিতে হবে না, এর উত্তর মানুষ দেবে। লড়াইটা মানুষ বনাম তৃণমূলের, বিজেপি বনাম তৃণমূলের নয়। মানুষের সঠিক প্রত্যুত্তর 26-এর নির্বাচনে তৃণমূলকে বুঝিয়ে দেবে। আজকে জোড়া মামলার শুনানি ছিল, যেখানে ইডির বিরুদ্ধে যে মানে তৃণমূল কংগ্রেস মামলা করেছিল সেটা খারিজ করে দিয়েছে মানে হাইকোর্ট। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের কাছেও দুটি পিটিশন জমা পড়েছে ইডির তরফ থেকে। ইডির তদন্তে বাধা দিলে তো 2 বছরের জেল হয়, তাহলে মমতা ব্যানার্জির কি সেই শাস্তিটা হবে? দেখুন, কি হবে না হবে এ তো আমরা বাড়িতে টিয়া পাখি পুষি না, বা আমরা জ্যোতিষ চর্চাও করি না। এ উত্তর আমরা এই মুহূর্তে দিতে পারছি না। কিন্তু 2 বছর কেন, 10 বছরও হতে পারে, 15 বছরও হতে পারে। শুধু দুর্নীতি, একটা দুর্নীতি, বহু দুর্নীতি আছে যার শীর্ষস্থান কালীঘাটের টালির চালা। তাই বহু দুর্নীতিগুলোকে যে আপনারা যোগ করুন, মানুষ সেই দুর্নীতির খতিয়ান মানুষের হাতে পৌঁছে গেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি সম্পূর্ণ মিলিয়ে ইডির খতিয়ান, মানে ইডি যা প্রেস রিলিজ দিয়েছে তাতে তো 650 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই টাকা কার টাকা, এই টাকা কোথায় গেছে, কোথা থেকে এই টাকার উৎস হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে যখন এই রাজ্যের শিক্ষামন্ত্রিত্ব দায়ভার তুলে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আর খবর রাখেননি পার্থবাবু কোথায় কি করছেন। ওনার কাছে তো সব খবর থাকে। তো সব খবর থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে আমি ঠাকুর ঘরে কে আর আমি তো কলা খাইনি বলে পালিয়ে যাব, কোথাও না কোথাও গিয়ে ঠিক সিগন্যাল লাল হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িটাকে দাঁড়াতে হবে, যে সিগন্যালে দাঁড়াবে সেখান থেকে মমতা গ্রেপ্তার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের একাধিক নেতৃত্বের বক্তব্য যে অমিত শাহর নির্দেশে, বিজেপি বিশেষত বিজেপির নির্দেশে নাকি তথ্য চুরি করার জন্য, ভোটের কুশালি চুরি করার জন্য ইডি হানা দিয়েছিল আইপ্যাকের দফতর। আরে বাবা, আইপ্যাক কে? প্রতীক জৈন তো বহিরাগত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যারা বহিরাগত বলেন, যে তৃণমূল কংগ্রেস, তারা বহিরাগত প্রতীক জৈনের হাতে তৃণমূলের স্ট্র্যাটেজি তুলে দিয়েছেন। তার বিশ্বাস নেই? এই জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে স্ট্র্যাটেজি থাকা উচিত। যে সবুজ ফাইলটা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেদিন দেখতে পেয়েছেন, সেই সবুজ ফাইলটার উপর লেখা ছিল ফেব্রুয়ারি 2022। 2022 সালে কি 2026-এর প্রার্থী তালিকা সেট করে ফেলেছিল নাকি তৃণমূল কংগ্রেস? তাই যদি না হয়ে থাকে, আর কত মিথ্যে কথা বলবেন? মানুষ বহু মিথ্যে কথা শুনেছে, মানুষ বহুদিন ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও নিজেও স্বীকার করেছেন যে প্রতিশ্রুতি মানেই চিট চিট চিট। তো চিটিংবাজির রোল মডেল যে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিজেই নিজেকে প্রমাণ করে ফেলেছেন। নতুন করে বাংলার মানুষকে আর কিছু বলতে হবে না। তাই ওখানে তৃণমূলের স্ট্র্যাটেজি ছিল, তৃণমূলের প্রার্থী তালিকা ছিল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের 26 দিনের অনশনের বিলটা ছিল, নাকি ওই সবুজ ফাইলে কয়লা পাচারের সম্পূর্ণ খতিয়ান সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সই ছিল? এটা তদন্তকারী সংস্থা প্রমাণ করবে, মানুষের সামনে সেটা আসবে। প্রথমে যখন
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সমস্ত ইনভেস্টিগেশন প্রসিডিওর শুরু হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় বলেছিল আমি কিছু করিনি, আমি কিছু জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছিল, শিবুরেশ গঙ্গোপাধ্যায় জেলে গেছিল, পর্ষদের সভাপতি যারা ছিলেন তৎকালীন দায়িত্বে তারা জেলে গেছিলেন। বর্তমান সময়ে দরকার পড়লে, আমি তো বারবার বলছি, কাস্টাডিতে নিয়েও ইন্টারোগেশন করার মতো প্রক্রিয়া চালাক ইডি, এবং ইডি যদি সে প্রক্রিয়া চালাতে পারে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে লালু জেলে গেছিল, জয়ললিতা জেলে গেছিল, আরেক নিদর্শন তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এমনি বাংলার মানুষের বলতে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি তা পশ্চিমবঙ্গের মানুষ জানে, এবং তৃণমূল কংগ্রেস কি তা পশ্চিমবঙ্গের মানুষ জানে। উন্নয়নের পাঁচালি শুনলেই, উন্নয়নের পাঁচালি চালালেই এরকম নয় যে ওটা লক্ষ্মীর পাঁচালিতে পরিণত হয়। উন্নয়নের পাঁচালি একটা অলক্ষ্মীর পাঁচালি, এই পাঁচালিকে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করবে। ওয়াকফ বিল মানে পেশ করা নিয়ে যে অশান্তি আমরা দেখেছিলাম, সেই একই ধরনের তাণ্ডব চলছে ফারাক্কায়। তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম সে উস্কানি দিচ্ছে। ফারাক্কার যেখানে রয়েছে ফারাক্কায়, সেখানে বিডিও অফিস ভাঙচুর করা হয়েছে। উস্কানি তো এরকম বহু মানুষ দিয়েছেন। অরুণাভ সেন তৃণমূল নেতা, তিনি আবার বিজেপির মানুষদেরকে কবর দিয়ে দেবেন বলেছেন, আমি শুনলাম কিছুদিন আগে মঞ্চে দাঁড়িয়ে। তো এরকম উস্কানি, বিতর্ক সৃষ্টি, কলকাতা কর্পোরেশনে কলকাতার মহানাগরিক দাঁড়িয়ে সজল বাবুকে আক্রমণ করেছিলেন, এ গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। দাওয়াতে ইসলাম কারা বলেছিলেন, কারা বলেছিলেন যারা মুসলিম ধর্ম গ্রহণ করবেন না তারা হতভাগা। তো এইগুলো আমরা দেখেছি, আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখেছি। আরে কারা ওয়াকফ নিয়ে প্রতিবাদ করছে, যারা ওয়াকফ নিয়ে প্রতিবাদ করছে তাদেরকেই তো মাননীয় মুখ্যমন্ত্রী বঞ্চনার দিকে ঠেলে দিয়েছেন। এই মুখ্যমন্ত্রী বলেছিল আমি পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন লাগু করতে দেব না। বর্তমান সময় দাঁড়িয়ে উম্মিদ পোর্টালে মাইনরিটি সচিবকে বলছেন সমস্ত ওয়াকফ প্রপার্টিগুলো রেজিস্টার করো। ছেড়ে দিন না, মুখ্যমন্ত্রী কতটা প্রতারিত করেছে সবাই জানে। যান, চলে যান ফুরফুরা শরীফে, তহা সিদ্দিকীর বক্তব্য শুনুন। তিনি পরিষ্কার বলছেন, সেনাশিস চক্রবর্তী, উচ্চারণ করতে পারেনি ওনার নাম স্নেহাশিস চক্রবর্তী, তিনি বলছেন সেনাশিস চক্রবর্তী আমাদের সাথে প্রতারণা করেছেন। তো যাক, সেনাশিসের বাড়িতে যাক, সেনাশিসকে গিয়ে জিজ্ঞেস করুক। পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তীকে তো আর তহা সিদ্দিকি করেননি, করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রশ্নের বানটা হওয়া উচিত কালীঘাটের দিকে, স্নেহাশিস চক্রবর্তী ফক্রবর্তী না। মমতার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন কেন পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন লাগু হলো, কতটা প্রতিবাদ আপনারা দেখাতে পেরেছেন। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি মিটিংয়ে যখন মাইনরিটি মিনিস্টার কিরেন রিজিজু গেছিলেন, তখন তো সেখানে তৃণমূলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিরোধিতা করতে পারেননি কেন, কেন আটকাতে পারেননি পার্লামেন্টে? আজকে এসব বলে লাভ নেই। প্রথমে মানুষকে বোকা বানান মুখ্যমন্ত্রী, তারপরে জানেন যে তিনি বাধা সৃষ্টি করতে পারবেন না। তো পরিবর্তনের পথে যেমন একসময় আওয়াজ উঠেছিল একই হলো কমরেড, ভেঙে গেল ব্যারিকেড বলে সিপিএম কে প্রত্যাখ্যান করে এমন তৃণমূল এনেছিল, এবার বাঁচতে চাই বিজেপি, তাই বলে টাটা বাই বাই জানাবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস সেটা জানতে হলে নাকি সিপিএম এর থেকে ক্লাস নিতে হবে বিজেপিকে। আমরা তো বলছি না যে আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস, আমরা জানি উনি কি জিনিস। উনি এরকম জিনিস বলেই তো বাংলার মানুষ ফিনিশ, এটাও তো বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন জিনিস যে কর্মসংস্থানের নামে পশ্চিমবঙ্গে মা বোনেদের ঘুগনি তৈরি করে বাড়ির স্বামীকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। বলেছেন হাজার হাজার লক্ষ্মীর ভান্ডার নিন, 2,000 টাকা দিয়ে ঘুগনি বানান, সরঞ্জাম কিনুন, রাস্তায় নেমে ঘুরুন। এই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থানের নামে একটা ইন্ডাস্ট্রি নিয়ে আসতে পারেননি, উল্টে টাটাকে এখান থেকে তাড়িয়ে দিলেন। আজ সিঙ্গুরের মাটিতে কয়েকদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, সিঙ্গুরের মাটি থেকে বার্তা উঠবে টাটা পশ্চিমবঙ্গে ফিরবে বিজেপির হাত ধরে। কারা তাড়িয়ে দিয়েছিলেন, কারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছিলেন, কারা জেকে টায়ার্স থেকে ইউরেকা ফোর্বসকে তাড়িয়ে দিলেন, কারা গ্যালেন্ট ইস্পাতকে তাড়িয়ে দিলেন, কারা ক্রপস্টার অ্যাগ্রোকে তাড়িয়ে দিলেন। সম্পূর্ণ খতিয়ান পশ্চিমবঙ্গের মানুষের হাতে রয়েছে। অপেক্ষা করুন, ক্ষমতা নয়, বিকল্প শুধু সময়ের অপেক্ষা। সেই সময়কে অতিক্রম করে মানুষই জনপ্রতিরোধ গড়ে তুলে প্রত্যাশার বুক চিরে বিজেপির সরকারকে কমফোর্টেবল মেজরিটি নিয়ে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করবে পশ্চিমবঙ্গের মানুষ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবার মানে কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলছে বিজেপি এলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। দেখুন, বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন কি করবেন না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে মানুষ শুনবে না। তার কারণ মানুষ দেখতে পেয়েছে উড়িষ্যায় সরকার হয়েছে, সেখানে অন্নপূর্ণা ভান্ডার শুরু হয়েছে। মানুষ দেখতে পেয়েছে লাডলি বেয়ানা যোজনা, বিভিন্ন ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে বেনিফিশিয়ারি আছে।
কিন্তু বেনিফিশিয়ারির সাথে সাথে কর্মসংস্থানের একটা নির্দিষ্ট পথ রয়েছে, যে নির্দিষ্ট পথে মানুষ নিজের জীবনকে সচল করে তুলতে পারে। একটা নির্দিষ্ট জিডিপি গ্রোথ রেট রয়েছে। আজকে মহারাষ্ট্রের এফডিআই 36%, পশ্চিমবঙ্গ 0.6%। পার্থক্য এখানেই বিজেপি গড়ে দেয়। বেনিফিশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ভোট কেনা যায় একটা সার্টেন টাইম পিরিয়ড অবধি। মানুষ নিজেদের অধিকারকে যখন বুঝে নিতে শেখে, মানুষ তখন যে কোনো সরকারের পতন নিয়ে আসতে 2 মিনিট সময় লাগে না। আপনারা দেখেছিলেন বাংলাদেশের কি পরিস্থিতি, কম্পেয়ার করছি না, পরিস্থিতির কথা আপনাকে চিন্তা করতে বলছি। যখন সেখানে প্রতিরোধ গড়ে প্রতিবাদ চলছে ছাত্র আন্দোলনের নামে, শেখ হাসিনাকে বলেছিল 40 মিনিট টাইম দিচ্ছি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে, সেইখানকার সেনা প্রধান। 40 মিনিটের মধ্যে বেরিয়ে পড়তে হয়েছে। আমি সেই পরিস্থিতিটাকে দেখি এইটা বলতে চাইছি না পশ্চিমবঙ্গে ওই রকম পরিস্থিতি হওয়া দরকার, আমি মানুষের প্রতিবাদের সেই সিচুয়েশনটা, তাকে আমি রেফার করছি। তো আপনি সিচুয়েশনটাকে যদি ভালো করে দেখেন, তাহলে একটা জিনিস কার্যত পরিষ্কার, বাংলার মানুষ বীতশ্রদ্ধ একটা সরকারের প্রতি। যেখানে কন্যাশ্রীর নামে ভাঙা সাইকেল, যুবশ্রীর নামে কী সব প্রকল্প, যে সমস্ত ট্যাপ ফ্যাপগুলো দিয়েছে সেগুলো কাজ করে না, নষ্ট হয়ে যায়। এই তো পশ্চিমবঙ্গের মিড ডে মিলে একটা গোটা আপেল পাওয়া যায় না, একটা ডিম পাওয়া যায় না, সেখানে টিকটিকি ঘুরে বেড়ায়, মরা টিকটিকি পড়ে থাকে, মরা ইঁদুর পড়ে থাকে। সমস্ত রাজ্য সরকারি স্কুলে পড়ুয়া নেই, শিক্ষক নেই, আমফানের ত্রিপল, আমফানের চাল, এই সমস্ত ভেতরে। তো পশ্চিমবঙ্গের সার্বিক এই পলিটিক্যাল যেই স্ফিয়ারটা, তাকে বদলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, চরিত্র বদলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো যেই ক্যারেক্টারিস্টিক্সকে বদল করবার যে নির্দিষ্ট পথকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুকরণ করেছেন, আমরা পুরনো পশ্চিমবঙ্গ ফিরিয়ে আনবো। এই লড়াই আমাদের সাথে তৃণমূলের। একদিকে ডেভেলপমেন্ট, একদিকে প্রতারণা। আমরা এইটুকু নিশ্চিত যে একদিন এই প্রতারণাকেই ছাপিয়ে চলে যাবে বিজেপির ডেভেলপমেন্ট। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হবে, পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা নিজেদের কর্মক্ষেত্রে ফিরে যাবে, এবং তার সাথে সাথে সমস্ত পরিযায়ী শ্রমিক, যারা কেউ জম্মুতে আপেল কুড়োচ্ছে, যারা উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে করতে কেউ মারা যাচ্ছেন, কেউ ম্যানহোলের তলায় মারা যাচ্ছেন, এরকম ব্যক্তিদের আমরা পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবো। যে সমস্ত এখানে জুট মিল থেকে শুরু করে কারখানাগুলোকে, স্থানীয় কারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে, তা আমরা পুনরুদ্ধার করব। আমরা যেসব পুনরুদ্ধার করব, আমরা বিভিন্ন মিল পুনরুদ্ধার করব, এবং সেই নির্দিষ্ট বার্তাকে সামনে রেখে মানুষের কাছে আবেদন করব, মানুষ বিজেপিকে পক্ষে সাড়া দেবে, মানুষ বিজেপিকেই বেছে নেবে, এটা আমাদের বিশ্বাস। কোচবিহারের শহর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, মাঠে যা লোক দেখছেন বিজেপির নেতারা যদি দেখে রাতের ঘুম উড়ে যাবে, সংবাদপত্রে বা সোশ্যাল মিডিয়ায় যদি ছবি দেখে। আর এর 1/3 লোক যদি দিল্লি যায়, তাহলে বিজেপির লোকেরা বানের জলে ভেসে যাবে। 2011-র আগে বামেদের ব্রিগেড দেখেও মানুষ ভেবেছিল যে পশ্চিমবঙ্গে হয়তো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন আসছে না। মানুষের ভিড় প্রমাণ করে না, মানুষের কথা, মানুষের মত প্রকাশ, মানুষের অধিকারের বার্তা, এগুলোই প্রমাণ করে সরকারে কে থাকবে, সরকার থেকে কে চলে যাবে। অ্যারিস্টটল যখন পলিটিক্যাল সায়েন্সকে প্রতিষ্ঠা করে, তখন পলিটিক্যাল সায়েন্সকে অ্যারিস্টটল বলেছেন পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সুপ্রিম সায়েন্স। বিজ্ঞানের সাথে পলিটিক্যাল সায়েন্স খুব দূরত্বে নেই। ম্যাথামেটিক্স যদি ক্যালকুলেশন হয়ে থাকে, পলিটিক্সও একটা এম্পেরিক্যাল মেথড। সেই মেথডে আজকের দিনে যদি অ্যারিস্টটল বেঁচে থাকতেন, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করতেন, সক্রেটিস রেলের তলায় গলা দিতেন। তাই এমন এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এই পরিস্থিতিকে টপকে মানুষের রায়ে, মানুষের মতামতে এখন একটাই দল, বিজেপি। পশ্চিমবঙ্গের ল্যান্ডমার্কে যদি কেউ পার্থক্য গড়ে দিতে পারে, পশ্চিমবঙ্গের ল্যান্ডমার্কে সেই নাম লেখা হয়ে গেছে, যে বিগত দিনে শিক্ষা নিয়ে সামনের দিনে মানুষ শিক্ষা দেবে, বিজেপিকে নিয়ে আসবে, তৃণমূলকে প্রত্যাখ্যান জানাবেন। টাটা, বাই বাই। কিছুদিন আগে আমরা দেখলাম যে চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলা করা হলো। পুলিশ নিজে চিহ্নিত করে দিচ্ছে যে এটাই বিরোধী দলনেতার গাড়ি, এই রুটেই গাড়ি আসবে। পুলিশ এখন নয়, পুলিশ এখন জেনারেল ডায়ারের ভূমিকা পালন করছে। আমরা জালিয়ানওয়ালা বাগ দেখেছিলাম, পাঞ্জাবি শিখেদের ওপর কিভাবে আক্রমণ চলেছিল, বুলেট ফায়ারিং হয়েছিল। ওই জায়গায় দাঁড়িয়ে যেভাবে জেনারেল ডায়ার নিজের সামরিক শক্তিকে প্রয়োগ করেছিল, এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই রূপে পরিণত হয়েছেন।
তিনি নিজের সামরিক শক্তিকে নামিয়ে দিয়েছেন। কাউকে দেখবেন না, গুলি চলবে, পাথর ছোড়া হবে, এটাই তো পশ্চিমবঙ্গের কালচার, পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ট্রেন্ড। এই পলিটিক্যাল ট্রেন্ডের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। আজকে শুভেন্দু অধিকারী আক্রান্ত হয়েছে, শুভেন্দু অধিকারী আক্রান্ত হওয়ার পর তিনি তার প্রত্যুত্তর দিয়েছে চন্দ্রকোনা থানায় গিয়ে। আজকে আরেকটা স্ট্রিট ফাইটারে শুভেন্দু অধিকারীও পরিণত হয়েছে। শুভেন্দু অধিকারীও প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। শুভেন্দু অধিকারীও যেমন নন, সেই শুভেন্দু অধিকারী এসেছেন, তিনিও লড়াই করেছেন। তিনি লড়াই করে তিনি তার উত্তর দিয়েছেন। একসময় নন্দীগ্রামে ঢুকতে পারছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন এই অধিকারী পরিবারটা যদি না থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো ক্ষমতায় আসা হতো না। অধিকারী পরিবারটাও লড়াই করেছে, শিশির অধিকারী থেকে শুভেন্দু অধিকারী, সবার কন্ট্রিবিউশন আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। অধিকারী পরিবারকে আক্রমণ করলে বা শুভেন্দু অধিকারীর গাড়িতে আক্রমণ করলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে যদি কেউ মনে করে তাই কবর দিয়ে দেবো, তাহলে ভুল রাজ্যে বাস করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কফিন তৈরি রয়েছে, এরপর কফিন ডান্স করবে, কফিনটাকে কাঁধে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ। টাটা বাই বাই মমতা ব্যানার্জি। বিজেপির একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছে তারা বারংবার অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে, কিন্তু পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। এই পুলিশকে দিয়ে কি ভোট করানো সম্ভব হবে, বা এই পুলিশের থেকে কি সাধারণ মানুষ নিরাপত্তা আশা করতে পারবে? মডেল কোড অফ কন্ডাক্ট চলে ইলেকশন কমিশনের টাইমে, প্রশাসনের কোনো ভূমিকা থাকে না। ইলেকশন কমিশন যা সিদ্ধান্ত নেয় তাই সিদ্ধহস্ত। পুলিশকে লাগাতে পারেন কাজে, মাথায় রাখবেন এটা লোকাল বডি ইলেকশন নয়, এটা অ্যাসেম্বলি ইলেকশন। এই ইলেকশনে যদি ডিএম কে দিয়ে আপনি শক্তি প্রয়োগ করতে পারেন, ইলেকশন কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন। মানুষ বোকা নয়, মানুষ মূর্খ নয়। মানুষও দীর্ঘদিন ধরে রাজনীতি করতে করতে রাজনৈতিক সচেতন হওয়ার পর বুঝতে পেরে গেছে একটা ইলেকশন কিভাবে কন্ডাক্ট করা হয়। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত ফলস ভোটার যারা দীর্ঘদিন ধরে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছিল এবং সেটা লুকিয়ে চুরিয়ে ফলস ভোটারদের নামে তৃণমূল ক্যাডাররা, তাদের আর ভোট দেওয়া হবে না। মানুষই মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করবে। ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে বহুতল বাড়িগুলোতে বুথ তৈরি হচ্ছে, মানুষকে বেরিয়ে আর ভোট দিতে যেতে হবে না। শুধু একটাই লক্ষ্য, মানুষ জানে আমরা দীর্ঘ 14 বছর মার খেয়েছি, টার্গেট একটা দিন, 12 ঘন্টা মার খাবো, চিরকালের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেবো। একদম শেষ প্রশ্ন, এসআইআর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি অধীনস্থ কেন্দ্রীয় সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের সাংবিধানিক ভূমিকা পালন করছে না। জবরদস্তি করে ভোটার তালিকা শুদ্ধ করা যায় না, এই নির্লজ্জ রাজনৈতিক প্রতিহিংসার জবাব দেবে বাংলার শাসক। জবরদস্তি করে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতিতে টিকে থাকা যায় না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত। দলের রাজ্য সভাপতি শ্রমিক দাস স্পষ্ট বলে দিয়েছেন যে নির্বাচনটা তৃণমূলের কাছে কোনো চয়েস নয়, এটা একটা কম্পালশন। তৃণমূল কম্পালশন মেনে চলছে নির্বাচনটাকে। এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রাখা উচিত যে লোকাল বডি ইলেকশনে যেভাবে পশ্চিমবঙ্গে প্রহসন চলে, যেভাবে একটা নির্বাচন সম্পন্ন হওয়ার পর পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ওপর আক্রমণ চলে, সেগুলোও কাম্য নয়। একটা পলিটিক্যাল ইকোসিস্টেম, একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টে একজন রাজ্যের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে থাকবে, পশ্চিমবঙ্গের মানুষ রক্তাক্ত হবে, পশ্চিমবঙ্গের মানুষ এটা এক্সপেক্ট করে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশন উত্তর দেবে না। নির্বাচন কমিশন নিজের প্রসেসকে ফলো আপে রাখছে। 1952 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন ছিলেন তখনই গণতান্ত্রিক ইতিহাসে প্রথমবারের জন্য এসআইআর আসে। তারপর সেই ট্রেন্ড কন্টিনিউয়েশন হয়, পিভি নরসিমহা রাও হয়ে, মনমোহন সিং হয়ে, বর্তমানে নরেন্দ্র দামোদর দাস মোদী। ইলেকশন কমিশনের প্রসেসকে নিয়ে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও আটকাতে পারবে না। যে সময় তৈরি হয়েছে, এখন ইলেকশন কমিশন জবাব দেবে না। ইলেকশন কমিশনের প্রসেসকে ফলো করে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে, সিপিএমকে প্রত্যাখ্যান করে বিজেপিকে ভোট দেবে, এবং কংগ্রেস যারা দীর্ঘদিন ধরে 70 বছরের উন্নয়নে পা মেলাতে পারেনি ভারতবর্ষের মাটিতে, সেই উন্নয়নটা নরেন্দ্র মোদীর হাত ধরে আগামী ভারতবর্ষ গড়তে, 2047-এ বিকশিত ভারত গড়তে বিজেপির হাতে পদ্ম ফুলকে ভোট দিয়ে। এবং আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক দা বলেছেন যে বামেরা যারা ডান হাতে ভোট দিতে পারবেন না, বাঁ হাতে বিজেপিকে ভোট দিন, জয়লাভ করার। একই পথে হাঁটবে প্রত্যেকটা রাজনৈতিক দল, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করার লড়াই। এই লড়াইটা একটা মোনার্কির বিরুদ্ধে লড়াই। এই মোনার্কিকে ভেঙে দিতে হবে, মানুষ ভেঙে দেবে, মানুষ শেষ উত্তর দেবে, মানুষই মানুষের হাসিটা হাসবে। অসংখ্য ধন্যবাদ।